এইচএসসি 27 ব্যাচ। তুমি এইচএসসি বোটানির জন্য কিভাবে কার্যকর এবং সাস্টেইনেবল একটি প্রিপারেশন নিতে পারবে, ফ্রুটফুল একটি প্রিপারেশন নিতে পারবে, সেটি বলার জন্য আমি হাজির হয়েছি সারওয়ার্স বায়োলজি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। আজকের ভিডিওতে আমরা যে জিনিসটি বলার চেষ্টা করব, তোমার পড়ালেখা আসলে কেমন হওয়া উচিত। একটি টপিক তুমি এমন ভাবে পড়বে, একটা ক্লাস তোমার এমন হওয়া উচিত, বাজারে যতগুলো এক্সিস্টিং বই আছে সেটা নিশ্চয়ই তুমি একা পড়তে পারবে না। সো একটা ক্লাস এমন হতে হবে যে সবগুলা এক্সিস্টিং বইয়ের ইনফরমেশন তোমার ক্লাসে থাকতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি ওই ক্লাসটা করেই যাতে এইচএসসি পরীক্ষা থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারো। সেটা যদি হয় দেন ওই ক্লাসটা তোমার জন্য এফেক্টিভ ক্লাস, আর যদি না হয় তাহলে তোমাকে অনেক কষ্ট করতে হবে। তাহলে আমরা আজকে তোমাদের সামনে এইচএসসি যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে তাদের কলেজগুলোতে কোষ এবং কোষের গঠন রিলেটেড সাবজেক্টটা রয়েছে, এবং সেটা আমি কনজিকিউটিভ কতগুলো ক্লাস দেওয়ার চেষ্টা করব। তোমরা দেখবে ইনশাল্লাহ এই ক্লাসগুলো থেকে তোমরা উপকৃত হতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা কোষ এবং কোষের গঠন, যে প্রথম তো টপিকটি রয়েছে সেটা হচ্ছে কোষ। তো কোষ নিয়ে আমরা অনেক সংজ্ঞা দেখি, লোয়ে এবং সিকেবেজের সংজ্ঞা দেখি, ব্রাচটের সংজ্ঞা দেখি, ল্যামার্কের সংজ্ঞা দেখি, আমরা অনেকগুলো সংজ্ঞা, হিকম্যানের সংজ্ঞা দেখি। এই সমস্ত সংজ্ঞায় তারা আসলে যে কথাগুলো বলার চেষ্টা করেছেন আমরা সেগুলোকে অ্যাকিমুলেট করে একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করবো, দেন তোমার ওই সংজ্ঞাটা অনেক বেশি স্মার্ট হবে। যেমন ধরো তারা বলেছেন কোষ হচ্ছে প্রোটোপ্লাজম থাকে কোষের মধ্যে, কারণ আমরা জানি জীবনের ভৌত ভিত্তি হচ্ছে প্রোটোপ্লাজম, তাহলে ডেফিনেটলি কোষের মধ্যে কি থাকতে হবে? প্রোটোপ্লাজম থাকতে হবে। এরপর তারা বলছে কোষ হচ্ছে আত্মপ্রজননশীল। হ্যাঁ, এটা একটা সুন্দর কথা যে প্রত্যেকটা কোষ আরেকটা কোষ তৈরি করার ক্ষমতা রাখে, অর্থাৎ তাদের সেই ক্যাপাসিটিটা রয়েছে যাতে তারা আরেকটা কোষ তৈরি করতে পারে, এটাকে বলে আত্মপ্রজননশীলতা। এবং তারা হচ্ছে বৈষম্যভেদ্য একটা ঝিল্লি থাকে কোষের বাইরে, বৈষম্যভেদ্য ঝিল্লি। এটা বলতে আমরা বুঝি কোষ ঝিল্লির কথা। যেমন ধরো কোষের বাইরে কোষ ঝিল্লি থাকবে, উদ্ভিদ কোষেও কোষ ঝিল্লি রয়েছে, প্রাণী কোষেও কোষ ঝিল্লি রয়েছে। এখন আমরা দেখব তারপর তাদের দুটা ভাইটাল কাজের কথা বলছে, সেটা হচ্ছে গঠন ও কাজের একক। কোষ হচ্ছে জীবদেহের গঠন এবং কাজের একক। এই বৈশিষ্ট্যগুলো থাকলেই কোনো একটা বস্তুকে তারা কোষ বলেছেন। তাহলে আমরা এখন কি বলতে পারি? আমরা বলতে পারি নির্দিষ্ট পরিমাণ প্রোটোপ্লাজম সম্পন্ন, তারপর হচ্ছে আত্মপ্রজননশীল যে সকল বস্তু, বৈষম্যবেদ্য ঝিল্লি বেষ্টিত, এবং যারা জীবদেহের গঠন এবং কাজের একক, তাদেরকে কি বলা হয়? কোষ বলা হয়। তো এই বৈশিষ্ট্যগুলো তারা ক্যারি করবে একটা কোষ। এখন প্রশ্ন হচ্ছে এই কোষকে পরবর্তীতে আমরা সেল বলে থাকি। আমার প্রশ্ন হচ্ছে কোষকে আমি সেল কেন বলবো? অন্য কিছু তো আমি বলতে পারতাম, কোষের নাম সেল না হয়ে অন্য কিছু হতে পারতো না? অফকোর্স হতে পারতো। তাহলে হোয়াই সেল? এই প্রশ্নটা হচ্ছে সেল বা কোষ আসলে তারা ক্ষুদ্র ক্ষুদ্র কতগুলা প্রকোষ্ঠকে কোষ বলেছেন। তো এই যে ক্ষুদ্র প্রকোষ্ঠ, তখন তো আর পৃথিবীতে যখন কোষ আবিষ্কৃত হয়েছিল ইংলিশের এই ডোমেন্স ছিল না, তখন আসলে ল্যাটিন এবং গ্রিক ভাষার এই ডোমেন্স ছিল। তখন তারা ল্যাটিন ভাষায় খুঁজে পেলেন যে ক্ষুদ্র প্রকোষ্ঠ বলতে একটা শব্দকে বোঝায়, সেটার নাম হচ্ছে সেলুলা। এবং এই সেলুলা থেকে আজকে পরবর্তীতে আমাদের এই কোষ শব্দের উৎপত্তি। এখান থেকে দুইটা প্রশ্ন আসতে পারে এমসিকিউ, সেল শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে? তখন তুমি বলবে সেলুলা শব্দ থেকে। তারপর প্রশ্ন আসতে পারে সেলুলা কোন ভাষার শব্দ? সেলুলা হচ্ছে একটা ল্যাটিন ভাষার শব্দ। এরপর আমরা চলে যাব আসলে এই আবিষ্কারের যে ক্রোনোলজিটা, কোষের আবিষ্কারের ব্যাপারটা, এটা আমরা একটু দেখার চেষ্টা করব। এটা যদি আমরা দেখি, প্রথমেই আমরা দেখব আরএসএল এর কাছে যেতে হবে আমাদেরকে। স্যার আরএসএল কি? আরএসএল হচ্ছে রয়্যাল সোসাইটি অফ লন্ডন, যেখানে আসলে মিউজিয়াম টাইপের একটা জায়গা, যেখানে অনেক বিষয় জিনিসপত্র রক্ষণাবেক্ষণ করা হতো। ওইটার একজন কিউরেটর ছিলেন। এই কিউরেটর সাহেবের নাম ছিল রবার্ট হুক, যার নাম অবশ্যই আমরা শুনেছি। এখন কিউরেটর কি? কিউরেটর হচ্ছে যিনি এটার তত্ত্বাবধানে ছিলেন, অর্থাৎ রক্ষণাবেক্ষণ করতেন, তাকে আমরা কিউরেটর বলবো। ওই কিউরেটরের নাম কি ছিল? কিউরেটরের নাম ছিল রবার্ট হুক। এই রবার্ট হুক কি করেছিলেন? তিনি এখানে মাঝে মাঝে সেমিনার হতো, সেমিনারে বিভিন্ন বিজ্ঞানীরা আসে বিভিন্ন জিনিস উপস্থাপন করতেন। তো উনিও একবার দেখলেন যে বোতলের কর্ক বা ছিপি থাকে কাঠের, ওটাকে স্লাইস করে মাইক্রোস্কোপে রেখে ছোট ছোট কিছু জিনিস দেখতে পেলেন। উনি ওই জিনিসটাকে দাবি করলেন যে এটা আমি কোষ আবিষ্কার করে ফেলেছি। সেই থেকে আসলে কোষের আবিষ্কারক হিসেবে আমরা কার নাম জানি? আমরা আসলে রবার্ট হুকের নাম জানি। তো রবার্ট হুক আসলে যেটা আবিষ্কার করেছিলেন সেটা অ্যাকচুয়ালি কোষ ছিল না, সেটা ছিল একটা মৃত কোষ বা কোষ প্রাচীর। তাহলে যখনই মৃত কোষের আবিষ্কারক নামটা আসবে তখন আমরা কার কথা বলবো? রবার্ট হুকের কথা বলবো। উনি এই কাজটা করেছিলেন 1665 সালে। সাল নিয়ে আসলে এত ভাবার কিছু নাই, তবে এই কয়েকটা সাল তো আমাকে মনে রাখতেই হবে। পরবর্তীতে আমরা দেখি যে জীবিত কোষ তাহলে কে আবিষ্কার করেছিলেন? জীবিত কোষ আবিষ্কার করেছিলেন অ্যান্টনি ভন লিউয়েনহুক নামে একজন
বিজ্ঞানী, উনি জীবিত কোষ আবিষ্কার করেছিলেন। তাহলে জীবিত কোষ আবিষ্কার কে করেছিলেন? অ্যান্টনি ভন লিউয়েনহুক। তাহলে আমরা যদি দেখি 1674 সালে এই কাজটা উনি করেছিলেন। আমরা যদি কোষকে এরকম একটা বস্তু হিসেবে দেখি, তখন আরেকজন বিজ্ঞানী এসে বললেন যে কোষের মধ্যে এমন একটা বস্তু আছে যেটা সমস্ত কোষের সমস্ত কর্মকাণ্ডকে কন্ট্রোল করতে পারে। উনি জাস্ট একটা আইডিয়া দিলেন বা অনুমান করলেন যে কোষের মধ্যে এরকম একজন আছে যে অন্য অন্য সকল জিনিসের উপর ডমিনেন্স দেখায়, কিন্তু উনি আসলে বলতে পারেন না কোন জিনিসটা সেটা। তো আমরা সেটাকে ধরে নিয়েছি। আমরা তো জানি পরবর্তীতে সেই জিনিসটা হচ্ছে নিউক্লিয়াস। সুতরাং কোষের মধ্যে নিউক্লিয়াস এর অস্তিত্বটা অনুমান করেন, নিউক্লিয়াসের অস্তিত্ব অনুমান করেছিলেন একজন বিজ্ঞানী, আর ওনার নাম ছিল ফেলিস ফন্টানা। কি নাম ছিল ওনার? ফেলিস ফন্টানা। ফন্টানা। কিন্তু উনি কিন্তু নিউক্লিয়াসের আবিষ্কারক নন। পরবর্তীতে আরেকজন বিজ্ঞানী উনি এসে নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন। কোষের মধ্যে কি করেছিলেন? নিউক্লিয়াস আবিষ্কার। উনি যেটা করেছিলেন, উনি পিন পয়েন্ট স্পেসিফিকেশন দিয়েছিলেন, দিস ইজ দ্য নিউক্লিয়াস, যেটা পুরো কোষের উপর কন্ট্রোল করতে পারে। তো এই নিউক্লিয়াসের যিনি আবিষ্কার করেছিলেন ওনার নাম ছিল রবার্ট ব্রাউন। তাহলে আমরা কোষ পেলাম, কোষের ভিতরে এই কেন্দ্রীয় বস্তু বা নিউক্লিয়াসটা পেলাম। তাহলে বাকি বস্তুগুলা কি? তরল একটা অংশ, এই তরল অংশটার নাম কি? এই তরল অংশটার নাম দেয়া হয় সার্কোড। কি নাম দেয়া হয়? তাহলে এই সার্কোড নামকরণ কে করেছিলেন এই তরল অংশের? এই সার্কোড নামকরণটা করেছিলেন তোমার ফেলিক্স ডুজারডিন। ওনার নাম কি ছিল? ফেলিক্স ডুজারডিন। ফেলিক্স ডুজারডিন। এই ফেলিক্স ডুজারডিন নামকরণ করেছিলেন সার্কোড। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই যে এই সার্কোড নামটা আসলে এক্সিস্ট করে নাই। পরবর্তীতে এই সার্কোডটাকেই আরেকটা নাম দেওয়া হয়, সেটার নাম ছিল প্রোটোপ্লাজম। তাহলে কোষের প্রোটোপ্লাজম নামকরণ কে করেন? প্রোটোপ্লাজম নামকরণটা করেছিলেন তোমার পারকিনজে। কে করেছিলেন এই নামটা? পারকিনজে নামটা করেছিলেন, কোষের প্রোটোপ্লাজম নামকরণ করেছিলেন। এখন আমরা আসলে সবকিছুই জানি, সবকিছুই বুঝি, এরপরে আমাদের এক্সপ্লেনেশনটা জানা উচিত। যেমন সার্কোড, আমরা জানি যে সার্কোড নামে একটা বস্তু রয়েছে, কিন্তু সার্কোড বলতে আসলে কি বোঝাচ্ছে? এটার নাম সার্কোড কেন? সার্কোড শব্দটার অ্যাকচুয়াল অর্থ হচ্ছে তোমার ফ্লেশি সাবস্টেন্সেস, মানে মাংসল বস্তু। তো এই জিনিসটা তো আসলে জেলির মতো একটা মাংসল উপাদান, এই জন্যই আসলে আগে এটাকে সার্কোড বলা হতো। পরবর্তীতে আমরা এটাকে কি বললাম? আমরা এটাকে প্রোটোপ্লাজম নামে চিনতে পারলাম। তাহলে এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, তোমাকে বলা হতে পারে রয়্যাল সোসাইটি অফ লন্ডন কোথায় অবস্থিত? লন্ডনে অবস্থিত। এটা ওনার কিউরেটর কে ছিলেন? কিউরেটর ছিলেন রবার্ট হুক ভাইয়া। তাহলে মৃত কোষের আবিষ্কারক কে? রবার্ট হুক। জীবিত কোষের আবিষ্কারককে অ্যান্টনি ভন লিউয়েনহুক। বলা হতে পারে নিউক্লিয়াসের অস্তিত্ব কে অনুমান করেন? ফেলিস ফন্টানা। নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন কে কোষের মধ্যে? রবার্ট ব্রাউন। তারপর বলা হতে পারে যে তরল বস্তু অংশকে সার্কোড নামকরণ কে করেছিলেন? ফেলিক্স ডুজারডিন। এবং প্রোটোপ্লাজম নামকরণ কে করেছিলেন? পারকিনজে। এইভাবে আমাকে ভেঙে ভেঙে যদি বিষয়গুলো আমরা জানতে পারি, তাহলে আসলে আমার মনে হয় না কোনো এমসিকিউ তোমার প্রবলেম হবে। তারপর আমরা দেখব যে এই কোষগুলা কতগুলা বৈশিষ্ট্য প্রদর্শন করে বা বৈশিষ্ট্য শো করে, যে বৈশিষ্ট্যগুলা দেখে আমরা বুঝে নিতে পারবো যে একটা কোষ কেমন আচরণ করবে বা কেমন ধরনের হবে। তো আমরা যদি কোষের স্পেসিফিক বৈশিষ্ট্যগুলো একটু দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখব কোষের প্রথম যে বৈশিষ্ট্যটা রয়েছে সেটা হচ্ছে কোষ তোমার আত্মপ্রজননশীল। এটা আমরা অলরেডি জেনে গিয়েছি। কোষ কেমন হবে? আত্মপ্রজননশীল। অর্থাৎ প্রত্যেকটা কোষের ক্যাপাসিটি রয়েছে রেপ্লিকেট করার, নতুন কোষ তৈরি করার। এইটাকে আমরা বলি আত্মপ্রজননশীলতা। নিজে এই কাজটা করতে পারে। এরপর আমরা যেটা দেখব, প্রতিটা কোষের বৃদ্ধিটা সুনিয়ন্ত্রিত। কোষের বৃদ্ধি কেমন হয়? বৃদ্ধি সুনিয়ন্ত্রিত। সুনিয়ন্ত্রিত বৃদ্ধি সম্পন্ন হয় একটা কোষ। ধরো একটা কোষ যখন বড় হয়, তুমি একবার চিন্তা করো তো, শুক্রাণু ডিম্বাণু মিলে কি হয়েছিল? জাইগোট হয়েছিল। সেই জাইগোট থেকে ভ্রূণ হয়, এবং ভ্রূণ বিকশিত হয়ে কিন্তু আমি তুমি পৃথিবীতে আসছি। তাহলে এটা তো কোষ ছিল। হাত কিভাবে আসলো, পা কিভাবে আসলো, চোখ নাক কিভাবে সৃষ্টি হয়েছিল? তোমার একটা নির্দিষ্ট জেনেটিক প্রোগ্রাম দ্বারা এই কোষের বৃদ্ধিটা হয়েছে। তাহলে এই বৃদ্ধিটা একটা সুনিয়ন্ত্রিত উপায় হবে। এরপর তারা যেটা বলার চেষ্টা করলো যে কোষের মধ্যে বিপাক হবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোষের মধ্যে আমরা দুই ধরনের ঘটনা দেখতে পাবো। কোনো ঘটনায় দেখবো কোনো বস্তু ভেঙে যাবে, আবার কোনো ঘটনায় কোনো বস্তু তৈরি হবে। এই ভেঙে যাওয়াগুলোকে আমরা বলতেছি ক্যাটাবলিজম, আর তৈরি হওয়াটাকে আমরা বলতেছি অ্যানাবলিজম। তো এই দুইটাকে, অর্থাৎ ক্যাটাবলিজম এবং অ্যানাবলিজমকে একত্রে বলা হয় মেটাবলিজম। এই মেটাবলিজমটাকেই আমরা বিপাক নামে চিনি। তো কোষের মধ্যে অবশ্যই বিপাক হতে হবে, কারণ কোষ অনেক ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে। তারপর আমরা দেখব যে কোষগুলা কি বলে এটাকে, উত্তেজনায় রেসপন্স করতে পারে, উত্তেজনায় সাড়া দেয়। তুমি একটু চিন্তা করো তো, আমি যে মার্কারটা দিয়ে লিখছি, এই মার্কারটাকে সারাদিন গালি দিলে সে কোনো রেসপন্স করবে? নো। কিন্তু তোমার শরীরে যদি কেউ আঘাত করে, তুমি কিন্তু রেসপন্স করো, কারণ তোমার শরীরে কি রয়েছে?
সিঙ্গেল ইউনিটটা কি? কোষ। সুতরাং কোষের এই ক্ষমতাটা রয়েছে রেসপন্স করা, উত্তেজনায় সাড়া দেয়া। এরপর আমরা যেটা দেখবো অভিযোজন ক্ষমতা। দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ফিচার। অভিযোজন শব্দটার সাথে আমরা সবাই পরিচিত, যেটাকে ইংলিশে আমরা বলে থাকি যে অ্যাডাপ্টেশন। হ্যাঁ, তাহলে নতুন কোনো পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়া, অ্যাডজাস্ট করার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে আমরা কি বলি? অভিযোজন ক্ষমতা বা অ্যাডাপ্টেশন। এই ক্ষমতাটা কোষের রয়েছে। তারপর আমরা দেখব কোষ বংশগতীয় বৈশিষ্ট্য স্থানান্তরে সক্ষম। বংশগতীয় বৈশিষ্ট্য স্থানান্তর মানে আমরা জানি যে আমাদের পিতামাতা যদি সম্পত্তি রেখে যায়, সেটা আমরা পেয়ে যাই উত্তরাধিকার সূত্রে, এটাকে আমরা ইনহেরিটেন্স বলি, রাইট? তো ঠিক একইভাবে পিতামাতার বৈশিষ্ট্য কিন্তু আমরা পাই, সম্পত্তির সাথে সাথে বৈশিষ্ট্যও পাই। বৈশিষ্ট্য নিশ্চয়ই ব্যাংকে রেখে যাবে না বা বাড়িঘরে রেখে যাবে না, এটা রেখে যায় কার কাছে? কোষের মধ্যে। কোষের কোথায়? ক্রোমোজোমে। ক্রোমোজোমের কোথায়? ডিএনএ। ডিএনএর কোথায়? জিনের মধ্যে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো স্থানান্তর হওয়া কিন্তু সম্ভব, কিন্তু প্রশ্ন হচ্ছে সব কোষ কিন্তু এটা পারবে না। দেহকোষ এই বৈশিষ্ট্য স্থানান্তরে অক্ষম, কিন্তু এই বৈশিষ্ট্য স্থানান্তর মোস্টলি কে করতে পারে? জনন কোষ, শুক্রাণু এবং ডিম্বাণু। তারপর আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এই কোষ দুইভাবে কিন্তু মরে যেতে পারে। আমাদের যেমন মৃত্যু হয় ঠিক একইভাবে আমাদের কোষগুলোরও মৃত্যু হয়। একটাকে বলা হয় নেক্রোসিস, আরেকটাকে বলা হয় অ্যাপোপ্টোসিস। তোমাকে জানতে হবে নেক্রোসিস কি, অ্যাপোপ্টোসিস কি। আমরা যখন মারা যাই, দুইটা ঘটনা আমরা কমনলি সমাজে দেখি, একটা হচ্ছে স্বাভাবিক মৃত্যু, একটা হচ্ছে অস্বাভাবিক মৃত্যু। অ্যাক্সিডেন্টে যদি কারো মৃত্যু হয় সেটা নিশ্চয়ই অস্বাভাবিক মৃত্যু। এখন এই কোষের মধ্যে দুইটা মৃত্যু, নেক্রোসিসকে বলা হয় অস্বাভাবিক মৃত্যু আর অ্যাপোপ্টোসিসকে বলা হয় স্বাভাবিক মৃত্যু। নেক্রোসিসটা হবে অক্সিজেনের অভাব হলে হতে পারে, পুষ্টির অভাব হলে হতে পারে, খাদ্যের অভাব হলে হতে পারে, কোনো জায়গায় ক্ষতস্থান তৈরি হলে হতে পারে। আর অ্যাপোপ্টোসিস হচ্ছে কোনো কিছু না হলেও একটা সময় কোষ মারা যায়, তার মাইটোকন্ড্রিয়াগুলো দুর্বল হয়, এনার্জি প্রোডাকশন কমে যায় এবং জেনেটিক কারণে একটা কোষ তার লাইফ স্প্যান শেষ করে মারা যায়। এই নর্মাল মৃত্যুটাকে আমরা কি বলি? অ্যাপোপ্টোসিস। আবার অনেক বায়োলজিক্যাল নিড বা বায়োলজিক্যাল প্রসেসের কারণে কোষ মারা যেতে পারে, সেটাকে আমরা কি বলবো? অ্যাপোপ্টোসিস। যেমন ধর আমাদের হাতটা যখন তৈরি হয়েছিল তখন কিন্তু এরকম ছিল, তখন এই আঙ্গুলগুলো তৈরির জন্য হাতের মাঝখানের এই কোষগুলো মারা গেল। এই যে কোষগুলো মারা গেল, এই কোষগুলা যে মৃত্যুটা, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা অ্যাপোপ্টোসিস বলবো। আচ্ছা, তাহলে নেক্রোসিস মনে রাখবে স্বাভাবিক মৃত্যু, পুষ্টির অভাবে, খাদ্যের অভাবে ইত্যাদি কারণে হতে পারে। সরি, অস্বাভাবিক মৃত্যু পুষ্টির অভাবে, খাদ্যের অভাবে হতে পারে। আর অ্যাপোপ্টোসিস হচ্ছে স্বাভাবিক মৃত্যু, জেনেটিক কারণে হয়ে থাকে, এই জন্য এটাকে বলা হয় প্রোগ্রামড সেল ডেথ। এরপর আমরা যেটা দেখব, কোষ তার জীবন ধারণের জন্য যে উপাদানগুলো দরকার, এই প্রয়োজনীয় কাঁচামালগুলো সে ধারণ করে। প্রয়োজনীয় কাঁচামাল, কোষ তার প্রয়োজনীয় কাঁচামাল ধারণ করবে। এখন তুমি প্রশ্ন করতে পারো, স্যার কাঁচামাল তো স্যার আলু, সবজি, পটল, এগুলো আবার কোষের মধ্যে থাকে নাকি? কাঁচামাল বলতে এখানে আলু, সবজি, পটল কি বোঝাচ্ছে না, এখানে কাঁচামাল বলতে বোঝাচ্ছে র মেটেরিয়ালস, অর্থাৎ কোনো একটা প্রসেস চালানোর জন্য যে প্রাথমিক উপাদানগুলো দরকার হয়, সেই প্রাথমিক উপাদানগুলোকে আমরা কি বলবো? কাঁচামাল। যেমন প্রোটিন তৈরির জন্য আমার এমিনো অ্যাসিড লাগে, সো এমিনো অ্যাসিড হচ্ছে কাঁচামাল। আমরা পলিস্যাকারাইড তৈরির জন্য মনোস্যাকারাইড লাগে, মনোস্যাকারাইড হচ্ছে কাঁচামাল। আরো ক্ষুদ্র কাঁচামাল আমরা পাবো। এই কাঁচামালগুলো কোষ কারো কাছ থেকে ধার নেবে না, কোষের মধ্যেই থাকবে। এরপর বলতেছে কোষের জীবন চলাকালে অনেক জিনিস তার মধ্যে থেকে ঘাটতি পড়তে পারে, নষ্ট হয়ে যেতে পারে, সেগুলো আবার তৈরি করার প্রয়োজন হয়। সেই জিনিসগুলো সে নিজে নিজেই কি করতে পারে? তৈরি করতে পারে। তার মানে প্রয়োজনীয় অণু বা শক্তি বা উপাদান সে কি করতে পারে? সংশ্লেষণ করে নিতে পারে। যেমন ধরো কোষ তার কাজকর্ম করার সময় অনেক কিছুরই ঘাটতি পড়ে। যদি তার প্রোটিনের ঘাটতি পড়ে, সে কাকে অর্ডার দিবে? রাইবোজোমকে অর্ডার দিবে, কারণ রাইবোজোম প্রোটিন ফ্যাক্টরি, সে প্রোটিন প্রডিউস করে দিবে তাকে। যদি শক্তির দরকার হয়, কাকে অর্ডার দিবে? মাইটোকন্ড্রিয়াকে অর্ডার দিবে, মাইটোকন্ড্রিয়া তাকে এনার্জি প্রডিউস করে দিবে। এভাবেই সে তার বিভিন্ন উপাদান তৈরি করে নিতে পারে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার রয়েছে, সেটা হচ্ছে কোষ হোমিওস্টেসিস অবস্থা বজায় রাখে। হোমিওস্টেসিস বজায় রাখে, এটা হচ্ছে বাবা হোমিও। হোমিও শব্দটা আসছে হোমো থেকে, আর স্টেসিস বলতে বোঝাচ্ছে স্ট্যাটিক বা স্থির। হোমো মানে হচ্ছে সেম বা একই, অর্থাৎ কোষের বাইরে যা কিছুই ঘটুক না কেন, কোষের ভিতরে একটা অভ্যন্তরীণ স্থিতাবস্থা বিরাজ করে। এই স্থিতাবস্থাটাকে আমরা কি বলি? হোমিওস্টেসিস অবস্থা বলি। যেমন ধরো তুমি বাসায় ঘরে বসে আছো, বাইরে একদল লোক মিছিল করতেছে, তুমি নিশ্চয়ই ঘরে বসে মিছিল করবে না। বাইরে একদল লোক কান্নাকাটি করতেছে, তুমি নিশ্চয়ই ঘরে বসে কান্নাকাটি করবে না। অর্থাৎ বাইরে যা কিছুই ঘটুক, ঘটতে দাও, কিন্তু তোমার কোষ, তোমার ভিতরে একই অবস্থা বিরাজ করবে। এই একই অবস্থা বিরাজ করাটাকে কোষের অভ্যন্তরীণ স্থিতাবস্থা বা হোমিওস্টেসিস বলা হয়। সো দিজ আর দ্য ফিচার্স অফ এ সেল। আমরা দেখবো যে কিভাবে সেল তার বৈশিষ্ট্যগুলোকে কাজে লাগায়। এইগুলো যদি তুমি সুন্দর করে গুছিয়ে পড়তে পারো, আমার মনে হয় না কোনো এমসিকিউ তোমার এখান থেকে বাদ যেতে পারে। আমরা প্রত্যেকটা টপিকের ভিডিও দেবো ইনশাল্লাহ, দেখবো আমরা কিভাবে একটা চ্যাপ্টারের উপর বা টপিকের উপর একটি কমপ্লিট ক্লাস বা প্রিপারেশন নেওয়া যায়। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।